গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত। আজ দ্বিতীয় খণ্ড, সপ্তম পর্ব। রাজলক্ষ্মীকে আমি চিনিয়েছিলাম। তাহার পিয়ারি বাইজি যে তাহার অপরিণত যৌবনের সমস্ত দুর্দাম আক্ষেপ লইয়া প্রতি মুহূর্তেই মরিতেছিল, সে আমি লক্ষ্য করিয়া দেখিয়াছিলাম। আজ সে নামটা উচ্চারণ করিলেও সে যেন লজ্জায় মাটির সঙ্গে মিশিয়া যাইতে থাকে। আমার সমস্যাও হইয়াছিল ইহাই। সর্বস্ব দিয়া সংসার উপভোগ করিবার সেই উত্তপ্ত আবেগ আর রাজলক্ষ্মীর মধ্যে নাই। আজ সে শান্ত, স্থির। তাহার কামনা বাসনা আজ তাহারই মধ্যে এমন ডুব মারিয়াছে যে বাহির হইতে হঠাৎ সন্দেহ হয় তাহার আছে কি নাই। তাহাই এই সামান্য ঘটনাকে উপলক্ষ করিয়া আমাকে আবার স্মরণ করাইয়া দিল, আজ এই তাহার পরিণত যৌবনের সুগভীর তলদেশ হইতে যে মাতৃত্ব সহসা জাগিয়া উঠিয়াছে, সদ্য নিদ্রোত্থিত কুম্ভকর্ণের মতো তাহার বিরাট ক্ষুধার আহার মিলিবে কোথায়। তাহার নিজের সন্তান থাকিলে যাহা সহজ এবং স্বাভাবিক হইয়া উঠিতে পারিত, তাহারই অভাবে সমস্যা এমন একান্ত জটিল হইয়া উঠিয়াছে। সেদিন পাটনায় তাহার মধ্যে যে মাতৃরূপ দেখিয়া মুগ্ধ অভিভূত হইয়া গিয়াছিলাম, আজ তাহার সেই মূর্তি স্মরণ করিয়া আমার অত্যন্ত ব্যথার সহিত কেবলই মনে হইতে লাগিল, তত বড় আগুনকে ফুঁ দিয়া নিভানো যায় না বলিয়াই আজ পরের ছেলেকে ছেলে কল্পনা করার ছেলে খেলা দিয়া রাজলক্ষ্মীর বুকের তৃষ্ণা কিছুতেই মিটিতেছে না। তাই আজ একমাত্র বঙ্কুই তাহার কাছে পর্যাপ্ত নয়। আজ দুনিয়ার যেখানে যত ছেলে আছে, সকলের সুখ দুঃখই তাহার হৃদয়কে আলোড়িত করিতেছে। বর্ধমানে ভদ্রলোক নামিয়া গেলে রাজলক্ষ্মী অনেকক্ষণ নীরবে বসিয়া রহিল। আমি জানালা হইতে দৃষ্টি সরাইয়া লইয়া জিজ্ঞাসা করিলাম, এই কান্নাটা কার কল্যাণে হল, সরলা না তার মায়ের? রাজলক্ষ্মী মুখ তুলিয়া কহিল, তুমি বুঝি এতক্ষণ আমাদের কথা শুনছিলে? বলিলাম, কাজে কাজেই। মানুষ নিজে কথা না কইলেই পরের কথা তার কানে এসে ঢোকে। সংসারে কম কথার লোকের জন্য ভগবান এই শাস্তির সৃষ্টি করে রেখেছেন, ফাঁকি দেবার জন্যেই। সে যাক, কিন্তু চোখের জল কার জন্য ঝরছিল শুনতে পাইনে? রাজলক্ষ্মী কহিল, আমার চোখের জল কার জন্যে ঝরে সে শুনে তোমার লাভ নেই। কহিলাম, লাভের আশা করিনে, শুধু লোকসান বাঁচিয়ে চলতে পারলেই বাঁচি। সরলা কিংবা তাহার মায়ের জন্য যত ইচ্ছে চোখের জল ঝরুক, আমার আপত্তি নেই, কিন্তু তার বাপের জন্য ঝরাটা আমি পছন্দ করি নে। রাজলক্ষ্মী শুধু একটা বলিয়াই জানালার বাহিরে চাহিয়া দেখিতে লাগিল। মনে করিয়াছিলাম এমন একটা রসিকতা নিষ্ফল হইবে না, ইহা অনেক নিরুদ্ধ উৎসের বাধা মুক্ত করিয়া দিবে। কিন্তু সে তো হইলই না। বরঞ্চ যদি বা সে এতক্ষণ এই দিকে চাহিয়াছিল, রসিকতা শুনিয়া আর একদিকে মুখ ফিরাইয়া বসিল। কিন্তু বহুক্ষণ মৌন ছিলাম। কথা কহিবার জন্যে ভিতরে ভিতরে একটা আবেগ উপস্থিত হইয়াছিল, তাই বেশিক্ষণ চুপ করিয়া থাকিতে পারিলাম না। আবার কথা কহিলাম, বলিলাম, বর্ধমান থেকে কিছু খাবার কিনে নিলে হতো। রাজলক্ষ্মী কোনো উত্তরই দিল না, তেমনি চুপ করিয়া রহিল। বলিলাম, পরের শোকে এতক্ষণ কেঁদে ভাসিয়ে দিলে, আর ঘরের লোকের দুঃখে যে কানি দাও না, এ বিলেত ফেরতের বিদ্যা শিখলে কোথায়? রাজলক্ষ্মী এবার ধীরে ধীরে কহিল, বিলেত ফেরতের উপর যে তোমার ভারী ভক্তি দেখি। বলিলাম, হাঁ, তারা ভক্তির পাত্র যে। কেন, তারা তোমাদের করলে কি? এখনো কিছু করেনি, কিন্তু পাছে কিছু করে এই ভয়ে আগে থেকে ভক্তি করি। রাজলক্ষ্মী ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, এ তোমাদের অন্যায়। তোমরা তাদের দল থেকে, জাত থেকে, সমাজ থেকে, সব দিক থেকেই বার করে দিয়েছ। তবুও যদি তারা তোমাদের জন্য এতটুকুও করে, তাতেই তোমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। কহিলাম, আমরা ঢের বেশি কৃতজ্ঞ হতুম যদি তারা সেই রাগে পুরোপুরি মুসলমান কিংবা খ্রিস্টান হয়ে যেত। ওদের মধ্যে যারা নিজেদের ব্রাহ্ম বলে, তারা ব্রাহ্ম সমাজকে নষ্ট করছে। যারা হিন্দু বলে মনে করে, তারা হিন্দু সমাজকে ত্যাক্ত করে মারছে। ওরা নিজেরা কি যদি তাই আগে ঠিক করে নিয়ে পরের জন্য কাঁদতে বসত, তাতে হয়তো ওদের নিজেদেরও মঙ্গল হতো, আর যাদের জন্য কাঁদে তাদেরও হয়তো একটু উপকার হতো। রাজলক্ষ্মী কহিল, কিন্তু আমার তো তা মনে হয় না। বলিলাম, না হলেও তেমন ক্ষতি নেই, কিন্তু যে জন্য সম্প্রতি আটকাচ্ছে সে অন্য কথা। কই,
তার তো কোনো জবাব দাও না। এবার রাজলক্ষ্মী হাসিয়া কহিল, ওগো সেজন্যে আটকাবে না, আগে তোমার খিদে পাক, তারপর চিন্তা করে দেখা যাবে। বলিলাম, তখন চিন্তা করে যে কোনো স্টেশন থেকে যা মেলে খাবার কিনে গিলতে দেবে, এই তো? কিন্তু সে হবে না, তা বলে রাখছি। জবাব শুনিয়া আমার মুখের প্রতি খানিকক্ষণ চুপ করিয়া চাহিয়া থাকিয়া আবার একটু হাসিয়া বলিল, এ আমি পারি, তোমার বিশ্বাস হয়? বলিলাম, বেশ, এতটুকু বিশ্বাসও তোমার উপর থাকবে না? তা বটে। বলিয়া সে পুনরায় তাহার জানালার বাহিরে চাহিয়া নীরবে বসিয়া রহিল। পরের স্টেশনে রাজলক্ষ্মী রতনকে ডাকিয়া খাবারের জায়গাটা চাহিয়া লইল এবং তাহাকে তামাক দিতে হুকুম করিয়া থালায় করিয়া সমস্ত খাদ্য সামগ্রী সাজাইয়া সম্মুখে ধরিয়া দিল। দেখিলাম এ বিষয়ে এক বিন্দু ভুলচুক কোথাও নাই। আমি যাহা কিছু ভালোবাসি সমস্ত খুঁটাইয়া সংগ্রহ করিয়া আনা হইয়াছে। বেঞ্চের উপর রতন বিছানা পাতিয়া দিল। পরিপাটি ভোজন সমাধা করিয়া গুড়গুড়ির নল মুখে দিয়া আরামে চোখ বুজিবার উপক্রম করিতেছি। রাজলক্ষ্মী কহিল, খাবারগুলো সরিয়ে নিয়ে যা রতন, যা পারিস খেগে যা, আর তোদের গাড়িতে অন্য কেউ যদি খায় দিস। কিন্তু রতনের অত্যন্ত লজ্জা ও সংকোচ লক্ষ্য করিয়া একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম, কই, তুমি খেলে না? রাজলক্ষ্মী কহিল, না, খিদে নেই। জানা রতন, দাঁড়িয়ে রইলি কেন? গাড়ি ছেড়ে দেবে যে। রতন লজ্জায় যেন মরিয়া গেল। কহিল, আমার অন্যায় হয়ে গেছে বাবু, মুসলমান কুলিতে খাবারটা ছুঁয়ে ফেলেছে। কত বলছি মা স্টেশন থেকে কিছু কিনে এনে দেই, কিন্তু কিছুতেই না। বলিয়া সে আমার মুখের প্রতি সকাতর দৃষ্টি নিক্ষেপ করিয়া যেন আমার অনুমতি ভিক্ষা করিল। কিন্তু আমার কথা কহিবার পূর্বেই রাজলক্ষ্মী তাহাকে একটা তাড়া দিয়া বলিয়া উঠিল, তুই যাবি না দাঁড়িয়ে তর্ক করবি? রতন আর দ্বিরুক্তি না করিয়া খাবারের পাত্রটা হাতে লইয়া বাহির হইয়া গেল। ট্রেন ছাড়িলে রাজলক্ষ্মী আমার শিয়রে আসিয়া বসিল। মাথার চুলের মধ্যে ধীরে ধীরে অঙ্গুলি চালনা করিতে করিতে কহিল, আচ্ছা দেখো। বাধা দিয়ে কহিলাম, পরে দেখব ক্ষণ। কিন্তু সেও আমাকে তৎক্ষণাৎ থামাইয়া দিয়া বলিল, তোমার কিন্তু গিয়ে লেকচার দিতে হবে না, আমি বুঝেছি। আমি মুসলমানকে ঘৃণাও করি নে, সে ছুলে খাবার নষ্ট হয়ে যায় তাও মনে করি নে। করলে নিজের হাতে তোমাকে খেতে দিতুম না। কিন্তু নিজে খেলে না কেন? মেয়ে মানুষের খেতে নেই। কেন? কেন আবার কি? মেয়ে মানুষের খাওয়া নিষেধ, কিন্তু পুরুষ মানুষের নিষেধ নেই। রাজলক্ষ্মী আমার মাথাটা নাড়িয়া দিয়া বলিল, না, পুরুষ মানুষের জন্য আবার অত বাঁধাবাঁধি আইন কানুন কিসের জন্য? তারা যা ইচ্ছে খাক, যা ইচ্ছে পড়ুক, যেমন করে হোক সুখে থাক, আমরা আচার পালন করে গেলেই হলো। আমরা শত কষ্ট সইতে পারি, কিন্তু তোমরা পারো কি? এই যে সন্ধ্যা হতে না হতেই খিদে অন্ধকার দেখছিলে। বলিলাম, তা হতে পারে, কিন্তু কষ্ট সইতে পারাটা আমাদেরও গৌরবের কথা নয়। রাজলক্ষ্মী ঘাড় নাড়িয়া কহিল, না, এতে তোমাদের এতটুকু অগৌরব নেই। তোমরা তো আমাদের মতো দাসীর জাত নয় যে কষ্ট সহ্য করতে যাবে। লজ্জার কথা আমাদেরই, যদি না পারি। কহিলাম, এ ন্যায়শাস্ত্র তোমাকে কে শেখালে? কাশীর গুরুদেব? রাজলক্ষ্মী আমার মুখের অত্যন্ত সন্নিকটে ঝুঁকিয়া ক্ষণকাল স্থির হইয়া রহিল। পরে মৃদু হাসিয়া বলিল, আমার যা কিছু শিক্ষা সে তোমারই কাছে, তোমার চেয়ে বড় গুরু আমার আর নেই। বলিলাম, তাহলে গুরুর কাছে ঠিক উল্টোটাই শিখে রেখেছ। আমি কোনোদিন বলিনি যে তোমরা দাসীর জাত, বরঞ্চ এই কথাই মনে করি যে তোমরা তা নও। তোমরা কোনো দিক থেকে আমাদের চেয়ে এক তিল ছোট নও। রাজলক্ষ্মীর চোখ দুটি সহসা ছলছল করিয়া উঠিল। বলিল, সে আমি জানি, আর জানি বলেই তো কথা তোমার কাছে শিখতে পেরেছি। তোমার মতো সবাই যদি এমনি করে ভাবতে পারত, তাহলে পৃথিবী শুদ্ধ সমস্ত মেয়ের মুখেই এই কথা শুনতে পেতে। কে বড় কে ছোট এ সমস্যাই কখন উঠত না। অর্থাৎ এই সত্য নির্বিচারে সবাই মেনে নিত? রাজলক্ষ্মী কহিল, হ্যাঁ। আমি তখন হাসিয়া কহিলাম, ভাগ্যে পৃথিবী শুদ্ধ মেয়েরা তোমার সঙ্গে একমত নয়, তাই রক্ষা। কিন্তু আপনাদের এত হীন মনে করতে তোমাদের লজ্জা করে না? আমার উপহাস রাজলক্ষ্মী লক্ষ্য করল কিনা সন্দেহ। অত্যন্ত সহজভাবে কহিল, কিন্তু এর মধ্যে তো কোনো হীনতা নেই। আমি কহিলাম, তা বটে, আমরা প্রভু, তোমরা দাসী, এই সংস্কারটাই এদেশের মেয়েদের মনে এমনই বদ্ধমূল যে এর হীনতাটাও আর তোমাদের চোখে পড়ে না। বোধ করি এই পাপেই পৃথিবীর সকল দেশের মেয়ের চেয়ে তোমরা আজ সত্যি সত্যি ছোট হয়ে গেছ। রাজলক্ষ্মী হঠাৎ শক্ত হইয়া বসিল, দুই চক্ষু দীপ্ত করিয়া বলিল,
না, সেজন্যে নয়। তোমাদের দেশের মেয়েরা নিজেদের ছোট মনে করে ছোট হয়ে যায়নি, তোমরাই তাদের ছোট মনে করে ছোট করে দিয়েছ, নিজেরাও ছোট হয়ে গেছ, এই সত্যি কথা। কথাটা অকস্মাৎ যেন নূতন করিয়া বাজিল। ইহার মধ্যে হেঁয়ালি যতটুকু ছিল তাহা ধীরে ধীরে সুস্পষ্ট হইয়া মনে হইতে লাগিল বাস্তবে কি অনেকখানি সত্য ইহাতে লুকাইয়া আছে, যাহা আজ পর্যন্ত আমার দৃষ্টিগোচর হয় নাই। রাজলক্ষ্মী কহিল, তুমি সেই ভদ্রলোকটির সম্বন্ধে তামাশা করেছিলে, কিন্তু তার কথা শুনে আমার কতখানি চোখ খুলে গেছে সে তো জানো না। জানি না, তাহা স্বীকার করিতেই সে কহিতে লাগিল, জানো না তার কারণ আছে। কোনো জিনিস জানবার জন্যে যতক্ষণ না মানুষের বুকের ভেতর থেকে একটা ব্যাকুলতা ওঠে, ততক্ষণ সবই তার চোখে ঝাপসা হয়ে থাকে। এতদিন তোমার মুখে শুনে ভাবতুম, সত্যি যদি আমাদের দেশের লোকের দুঃখ এত বেশি, সত্যি যদি আমাদের সমাজ এমন ভয়ানক অন্ধ, তবে তার মধ্যে মানুষ বেঁচে থাকেই বা কী করে, তাকে মেনে চলেই বা কী করে। আমি চুপ করিয়া শুনিতেছি দেখিয়া সে আস্তে আস্তে বলিল, আর তুমি বা এত বুঝবে কি করে? কখনো এদের মধ্যে থাকুনি, কখনো এদের সুখ দুঃখ ভোগ করনি, তাই বাইরে থেকে বাইরের সমাজের সঙ্গে তুলনা করে ভাবতে এদের বুঝি কষ্টের আর অবধি নেই। যে বড়লোক জমিদার পোলাও খেয়ে থাকে, সে তার দরিদ্র প্রজাকে পান্তা ভাত খেতে দেখে যদি ভাবে এদের দুঃখের আর সীমা নেই, তার যেমন ভুল হয় তোমারও তেমনই ভুল হয়েছে। বলিলাম, তোমার তর্কটা যদিচ ন্যায়শাস্ত্রের আইনে হচ্ছে না, তবুও জিজ্ঞাসা করি, কি করে জানলে দেশের সম্বন্ধে আমার এর চেয়ে বেশি জ্ঞান নেই? রাজলক্ষ্মী কহিল, কি করে থাকবে? তোমার মতো স্বার্থপর লোক আর সংসারে আছে নাকি, যে কেবল নিজের আরামের জন্য পালিয়ে বেড়ায়? সে ঘরের খবর জানবে কোথা থেকে? তোমাদের মতো লোকই সমাজের বেশি নিন্দে করে বেড়ায়, যারা সমাজের কোনো ধারই ধারে না। তোমরা না জানো ভালো করে পরের সমাজ, না জানো ভালো করে নিজেদের সমাজ। বলিলাম, তারপরে? রাজলক্ষ্মী কহিল, তারপরে এই যেমন বাইরে থেকে বাইরের সামাজিক ব্যবস্থা দেখে তোমরা ভেবে মরে যাও, আমাদের মেয়েরা বাড়ির মধ্যে আবদ্ধ থেকে দিনরাত কাজ করে বলে তাদের মতো দুঃখী, তাদের মতো পীড়িত, তাদের মতো হীন বুঝি আর কোনো দেশের মেয়ে নেই। কিন্তু দিন কতক আমাদের ভাবনা ছেড়ে দিয়ে নিজেদের চিন্তা করো দেখি, নিজেদের একটু উঁচু করবার চেষ্টা করো। যদি কোথাও কিছু সত্যিকার গলদ থাকে, সে শুধু তখনই চোখে পড়বে, কিন্তু তার আগে নয়। কহিলাম, তারপরে? রাজলক্ষ্মী রাগ করিয়া বলিল, তুমি আমাকে তামাশা করছো তা জানি, কিন্তু তামাশা করবার কথা আমি বলিনি। বাড়ির গিন্নির সকলের চেয়ে কম, সকলের চেয়ে খারাপ খায়, অনেক সময় চাকরদের চেয়েও বেশি খাটতে হয়, কিন্তু তার দুঃখে আকুল হয়ে কেঁদে না বেরিয়ে আমাদের বরঞ্চ অমনি দাসীর মতোই থাকতে দাও, কিন্তু অন্য দেশের রানী করে তোলবার চেষ্টা করো না। আমি এই কথাটাই তোমাকে বলছি। বলিলাম, তর্কশাস্ত্রের মাথায় পা দিয়ে ডোবাবার জো করে তুলেছ বটে, কিন্তু আমিও যে শাস্ত্রমতে তর্ক করবার ঠিক বাক পাচ্ছি নে, তা মানছি। সে কহিল, তর্ক করবার কিচ্ছু নেই। বলিলাম, থাকলেও সে শক্তি নেই, ভয়ানক ঘুম পাচ্ছে, কিন্তু তোমার কথাটা একরকম বুঝতে পেরেছি। রাজলক্ষ্মী একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, আমাদের দেশে যে জন্যই হোক ছোট বড় উঁচু নিচু সকলের মধ্যেই টাকার লোভটা ভয়ানক বেড়ে গেছে। কেউ আর অল্পে সন্তুষ্ট হতে জানে না, চায়ও না। এতে যে কত অনিষ্ট হয়েছে সে আমিই টের পেয়েছি। কহিলাম, কথাটা সত্যি, কিন্তু তুমি টের পেলে কি করে? রাজলক্ষ্মী কহিল, টাকার লোভেই তো আমার এই দশা, কিন্তু আগেকার কালে বোধহয় এত লোভ ছিল না। বলিলাম, এই ইতিহাসটা ঠিক জানি নে। সে কহিতে লাগিল, কখনো ছিল না, সেখানে কখনো মায়ের টাকার লোভে মেয়েকে এ পথে পাঠাতো না, তখন ধর্মভয় ছিল। আজ তো আমার টাকার অভাব নেই, কিন্তু আমার মতো দুঃখী কি কেউ আছে? পথের ভিক্ষুক যে, সেও বোধহয় আমার চেয়ে ঢের ঢের বেশি সুখী। তাহার হাতটা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া বলিলাম, তোমার কি সত্যিই এত কষ্ট? রাজলক্ষ্মী ক্ষণকাল মৌন থাকিয়া আঁচল দিয়া চোখ দুটি একবার মুছিয়া লইয়া বলিল, আমার কথা আমার অন্তর্যামী জানেন। অতপর উভয়ই স্তব্ধ হইয়া রহিলাম। গাড়ির গতি মন্দীভূত হইয়া ক্রমশ একটা ছোট স্টেশনে আসিয়া থামিল। খানিক পরে আবার চলিতে শুরু করিলে বলিলাম, কি করলে তোমার বাকি জীবনটা সুখে কাটে আমাকে বলতে পারো? রাজলক্ষ্মী কহিল, সে আমি ভেবে দেখেছি। আমার সমস্ত টাকা কড়ি যদি কোনো রকমে চলে যায়, কিচ্ছু না থাকে, একেবারে নিরাশ্রয়, তাহলেই।
আবার দুজনে স্তব্ধ হইয়া রহিলাম। তাহার কথাটা এতই স্পষ্ট যে সবাই বুঝিতে পারে। আমারও বুঝিতে বিলম্ব হইল না। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলাম, এ কথা তোমার মনে হয়েছে কবে থেকে? রাজলক্ষ্মী কহিল, যেদিন অভয়ের কথা শুনেছি সেই দিন থেকে। বলিলাম, কিন্তু তাদের জীবনযাত্রা তো এর মধ্যেই শেষ হয়ে যায়নি। ভবিষ্যতে তারা যে কত দুঃখ পেতে পারে এ তো তুমি জানো না। সে মাথা নাড়িয়া কহিল, না, জানি নে সত্যি, কিন্তু যত দুঃখই তারা পাক, আমার মতো দুঃখ যে তারা কোনোদিন পাবেন না এ আমি নিশ্চয়ই বলতে পারি। আবার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলাম, লক্ষ্মী, তোমার জন্য আমি সর্বস্ব ত্যাগ করতে পারি, কিন্তু সম্ভ্রম ত্যাগ করি কি করে? রাজলক্ষ্মী কহিল, আমি কি তোমাকে তাই বলছি? আর সম্ভ্রমই তো মানুষের আসল জিনিস। সেই যদি ত্যাগ করতে পারো না, তবে ত্যাগের কথা মুখে আনছো কেন? তোমাকে তো আমি কিছুই ত্যাগ করতে বলিনি। বলিলাম, বলনি বটে, কিন্তু পারি। সম্ভ্রম যাওয়ার পরে পুরুষ মানুষের বেঁচে থাকা বিড়ম্বনা। শুধু সেই সম্ভ্রম ছাড়া তোমার জন্য আর সমস্তই আমি বিসর্জন দিতে পারি। রাজলক্ষ্মী সহসা হাতটা টানিয়া লইয়া কহিল, আমার জন্য তোমাকে কিছুই বিসর্জন দিতে হবে না। কিন্তু তুমি কি মনে করো শুধু তোমাদেরই সম্ভ্রম আছে, আমাদের নেই? আমাদের পক্ষে সেটা ত্যাগ করা এতই সহজ। তবু তোমাদের জন্যই কত শত সহস্র মেয়ে মানুষ যে এটাকে ধুলোর মতো ফেলে দিয়েছে সে কথা তুমি জানো না বটে, কিন্তু আমি জানি। আমি কি একটা বলিবার চেষ্টা করিতেই সে আমাকে থামাইয়া দিয়া বলিল, থাক, আর কথায় কাজ নেই। তোমাকে আমি এতদিন যা ভেবেছিলুম তা ভুল। তুমি ঘুমো। এ সম্বন্ধে আর আমিও কোনোদিন কথা কইব না, তুমিও কইও না। বলিয়া সে উঠিয়া তাহার নিজের বেঞ্চিতে গিয়া বসিল। পরদিন যথাসময়ে কাশী আসিয়া পৌঁছিলাম এবং পিয়ারির বাটিতেই আশ্রয় গ্রহণ করিলাম। উপরের দুইখানি ঘর ভিন্ন প্রায় সমস্ত বাড়িটাই নানান বয়সের বিধবা স্ত্রীলোকে পরিপূর্ণ। পিয়ারি কহিল, এরা সব আমার ভাড়াটে, বলিয়া মুখ ফিরাইয়া একটু হাসিল। বলিলাম, হাসলে যে, ভাড়া আদায় হয় না বুঝি? পিয়ারি কহিল, না, বরঞ্চ কিছু কিছু দিতে হয়। তার মানে? পিয়ারি এবার হাসিয়া ফেলিয়া বলিল, তার মানে ভবিষ্যতের আশায় আমাকেই খাওয়া পড়া দিয়ে এদের বাঁচিয়ে রাখতে হয়। বেঁচে থাকলে তবে তো পরে দেবে। এটা আর বুঝতে পারো না? আমিও হাসিয়া বলিলাম, পারি বই কি। এমনি ধারা ভবিষ্যতের আশায় কত লোককেই যে তোমাকে নিঃশব্দে অন্নবস্ত্র জোগাতে হয়, আমি শুধু তাই ভাবি। তাছাড়া দু একজন আমার কুটুম্ব আছেন। তাই নাকি? কিন্তু জানলে কি করে? পিয়ারি একটুখানি শুষ্ক হাসি হাসিয়া কহিল, মায়ের সঙ্গে এসে এই কাশিতেই যে আমার মরণ হয়েছিল, সে বুঝি তোমার মনে নেই? তখন অসময়ে যারা আমার সদ্গতি করেছিলেন তাদের সেই উপকার তো প্রাণ থাকতে ভোলা যায় না। চুপ করিয়া রহিলাম। পিয়ারি বলিতে লাগিল, বড় দয়ার শরীর এদের, তাই কাছে এনে একটু কড়া নজরে রেখেছি, যাতে লোকের আর বেশি উপকার করবার সুযোগ না পান। তাহার মুখের প্রতি চাহিয়া হঠাৎ আমার মুখ দিয়া বাহির হইয়া গেল, তোমার বুকের ভেতরটায় কি আছে আমার মাঝে মাঝে চিরে দেখতে ইচ্ছা করে রাজলক্ষ্মী। মোলে দেখো। আচ্ছা, ঘরে গিয়ে একটুখানি শোকে যাও, আমার খাবার তৈরি হলে তোমাকে তুলবক্ষণ। বলিয়া সে হাত দিয়া ঘরটা দেখাইয়া সিঁড়ি দিয়া নিচে নামিয়া গেল। আমি অনেকক্ষণ সেইখানেই চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম। তাহার হৃদয়ের আজ যে কোনো বিশেষ নূতন পরিচয় পাইলাম তাহা নহে, কিন্তু আমার নিজের হৃদয়ে এই সামান্য কাহিনীটা একটা নূতন আবর্তের সৃষ্টি করিয়া দিয়া গেল। রাত্রে পিয়ারি কহিল, তোমাকে বৃথা কষ্ট দিয়ে এতদূর নিয়ে এলুম। গুরুদেব তীর্থভ্রমণে বেরিয়ে গেছেন, তাকে তোমাকে দেখাতে পারলুম না। বলিলাম, সেজন্য আমি কিছুমাত্র দুঃখিত নই। আবার কলকাতায় ফিরে যাবে তো? পিয়ারি ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। কহিলাম, আমার সঙ্গে যাবার কি কোনো আবশ্যক আছে? না থাকে তো আমি আরেকটু পশ্চিম থেকে ঘুরে আসতে চাই। পিয়ারি কহিল, বঙ্কুর বিয়ের তো এখনো কিছু দেরি আছে, চলো না, আমিও প্রয়াগে একবার স্নান করে আসি। একটু মুশকিলে পড়িলাম। আমার জ্ঞাতি সম্পর্কের এক খুড়া সেখানে কর্মোপলক্ষে বাস করিতেন। মনে করিয়াছিলাম তার বাসায় গিয়াই উঠিব। তাছাড়া আরও কয়েকটি পরিচিত আত্মীয় বন্ধু সেইখানেই থাকিতেন। পিয়ারির চক্ষের নিমেষে আমার মনের ভাব উপলব্ধি করিয়া বলিল, আমি সঙ্গে থাকলে হয়তো কেউ দেখে ফেলতে পারে না। অপ্রতিভ হইয়া কহিলাম, বাস্তবিক দুর্নাম জিনিসটা এমনই যে লোকে মিথ্যা দুর্নামের ভয় না করে পারে না। পিয়ারি জোর করিয়া একটু হাসিয়া কহিল,
তা বটে, আর বছর আড়াতে তো তোমাকে একরকম কোলে নিয়েই আমার দিনরাত কাটল। ভাগ্যিস সেই অবস্থাটা কেউ দেখে ফেলেনি। সেখানে বুঝি তোমার চেনাশোনা বন্ধু ছিল না? অতিশয় লজ্জিত হইয়া বলিলাম, আমাকে খোঁটা দেওয়া বৃথা। মানুষ হিসাবে যে আমি তোমার চেয়ে অনেক ছোট, সে কথা তো অস্বীকার করিনি। পিয়ারি তীক্ষ্ণ কণ্ঠে বলিয়া উঠিল, খোঁটা? তোমাকে খোঁটা দিতে পারবো বলেই বুঝি তখন গিয়েছিলুম। দেখো, মানুষকে ব্যথা দেবার একটা সীমা আছে, সেটা ডিঙিয়ে যেও না। এক মুহূর্ত স্তব্ধ থাকিয়া পুনরায় বলিল, কলঙ্কই বটে, কিন্তু আমি হলে এই কলঙ্ক মাথায় নিয়ে লোককে বরঞ্চ ডেকে দেখাতুম, কিন্তু এমন কথা মুখ দিয়ে বার করতে পারতুম না। বলিলাম, তুমি আমার প্রাণ দিয়েছ, কিন্তু আমি যে অত্যন্ত ছোট মানুষ রাজলক্ষ্মী, তোমার সঙ্গে যে আমার তুলনাই হয় না। রাজলক্ষ্মী দৃপ্ত স্বরে কহিল, প্রাণ যদি দিয়ে থাকি তো সে নিজের গরজে দিয়েছি, তোমার গরজে দিইনি। সেই জন্য তোমাকে এক বিন্দু কৃতজ্ঞ হতে হবে না। কিন্তু ছোট মানুষ বলে যে তোমাকে ভাবতে পারিনি, তাহলে তো বাঁচতুম, গলায় দড়ি দিয়ে সব জ্বালা জুড়োতে পারতুম। বলিয়া সে প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। পরদিন সকালে রাজলক্ষ্মী চা দিয়া নীরবে চলিয়া যাইতেছিল। ডাকিয়া বলিলাম, কথাবার্তা বন্ধ নাকি? সে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, না, কিছু বলবে? বলিলাম, চলো প্রয়াগ থেকে একবার ঘুরে আসি গে। বেশ তো, যাও না। তুমিও চলো। অনুগ্রহ নাকি? চাও না? না, যদি সময় হয় চেয়ে নেব, এখন না। বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল। আমার মুখ দিয়া শুধু একটা মস্ত নিঃশ্বাস বাহির হইয়া আসিল, কিন্তু কথা বাহির হইল না। দুপুরবেলা খাবার সময় হাসিয়া কহিলাম, আচ্ছা লক্ষ্মী, আমার সঙ্গে কথা বন্ধ করে তুমি কি থাকতে পারো যে এই অসাধ্য সাধনের চেষ্টা করছ? রাজলক্ষ্মী শান্ত গম্ভীর মুখে বলিল, সামনে থাকলে কেউ পারে না, আমিও পারব না। তাছাড়া সে আমার ইচ্ছেও নয়। তবে ইচ্ছেটা কি? রাজলক্ষ্মী কহিল, আমি কাল থেকেই ভাবছি এই টানা হ্যাচড়া আর না থামালেই নয়। তুমিও একরকম স্পষ্টই জানিয়েছ, আমিও একরকম করে তা বুঝেছি। ভুল আমারই হয়েছে, সে নিজের কাছেও আমি স্বীকার করছি। কিন্তু তাহাকে সহসা থামিতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, কিন্তু কি? রাজলক্ষ্মী কহিল, কিন্তু কিছুই না। কি যে নির্লজ্জ বাচালের মতো যেচে যেচে তোমার পেছন পেছন ঘুরে মরছি। বলিয়া সে হঠাৎ মুখখানা যেন ঘৃণায় কুঞ্চিত করিয়া কহিল, ছেলেই বা কি ভাবছে, চাকর বাকরেরই বা কি মনে করছে। ছি ছি, এ যেন একটা হাসির ব্যাপার করে তুলেছি। একটুখানি থামিয়া বলিল, বুড়ো বয়সে এসব কি আমার সাজে? তুমি এলাহাবাদে যেতে চাইছিলে, তাই যাও। তবে যদি পারো বর্মা যাবার আগে একবার দেখা করে যেও। বলিয়া সে চলিয়া গেল। সঙ্গে সঙ্গে আমার ক্ষুধারও অন্তর্ধান হইল। তাহার মুখ দেখিয়া আজ আমার প্রথম জ্ঞান হইল, এসব মান অভিমানের ব্যাপার নয়। সে সত্য সত্যই কি একটা ভাবিয়া স্থির করিয়াছে। বিকেলবেলায় আজ হিন্দুস্তানি দাসী জলখাবার প্রভৃতি লইয়া আসিলে একটু আশ্চর্য হইয়াই পিয়ারির সংবাদ জিজ্ঞাসা করিলাম, এবং প্রত্যুত্তরে অধিকতর বিস্মিত হইয়া অবগত হইলাম, পিয়ারি বাড়ি নাই, সাজসজ্জা করিয়া জুড়িগাড়ি চড়িয়া কোথায় গিয়াছে। জুড়িগাড়ি বা কোথা হইতে আসিল, বেশভূষা করিয়াই বা তাহার কোথায় যাইবার প্রয়োজন হইল, কিছুই বুঝিলাম না। তবে তাহার নিজের মুখের কথাটাই মনে পড়িল বটে যে সে এ কাশিতেই একদিন মরিয়াছিল। কিছুই বুঝিলাম না সত্য, তবুও সমস্ত মনটাই যেন এই সংবাদে বিস্বাদ হইয়া গেল। সন্ধ্যা হইল, ঘরে আলো জ্বলিল, রাজলক্ষ্মী ফিরিল না। চাদর কাঁধে ফেলিয়া একটু বেড়াইবার জন্য বাহির হইয়া পড়িলাম। পথে পথে ঘুরিয়া কত কি দেখিয়া শুনিয়া রাত্রি 10টার পর বাড়ি আসিয়া শুনিলাম পিয়ারি তখনও ফিরে নাই। ব্যাপার কি? কেমন যেন একটা ভয় করিতে লাগিল। রতনকে ডাকিয়া সমস্ত সংকোচ বিসর্জন দিয়া এ সম্বন্ধে তত্ত্ব লইব কিনা ভাবিতেছি, একটা ভারী জুড়ির শব্দে জানলা দিয়া চাহিয়া দেখি প্রকাণ্ড ফিটন আমাদের বাড়ির সম্মুখেই থামিয়াছে। পিয়ারি নামিয়া আসিল। জ্যোৎস্নার আলোকে তাহার সর্বাঙ্গের জড়োয়া অলঙ্কার ঝকঝক করিয়া উঠিল। যে দুইজন ভদ্রলোক গাড়িতে বসিয়াছিলেন, তাহারা মৃদুকণ্ঠে বোধ করি পিয়ারিকে সম্ভাষণ করিয়া থাকিবেন, শুনিতে পাইলাম না। তাহারা বাঙালি কি বিহারী তাহাও চিনিতে পারিলাম না। চাবুক খাইয়া জুড়ি ঘোড়া চক্ষের পলকে দৃষ্টি অতিক্রম করিয়া চলিয়া গেল। রাজলক্ষ্মী আমার তত্ত্ব লইতে
সেই সাজেই আমার ঘরে আসিয়া প্রবেশ করিল। আমি লাফাইয়া উঠিয়া তাহার প্রতি দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া থিয়েটারি গলায় কহিলাম, ওরে পাষণ্ড রোহিণী, তুই গোবিন্দলালকে চিনিস না? আহা, আজ যদি আমার একটা পিস্তল থাকিত কিংবা একখানা তলোয়ার। রাজলক্ষ্মী শুষ্ক কণ্ঠে কহিল, তাহলে কি করতে, খুন? হাসিয়া বলিলাম, না ভাই পিয়ারি, আমার অত বড় নবাবী শখ নেই। তাছাড়া এই বিংশ শতাব্দীতে এমন নিষ্ঠুর নরাধম কে আছে যে সংসারের এই এত বড় একটা আনন্দের খনি পাথর দিয়ে বন্ধ করে দেবে? বরঞ্চ আশীর্বাদ করি, হে বাইজি কুলরানী, তুমি দীর্ঘজীবিনী হও, তোমার রূপ ত্রিলোক জয়ী হোক, তোমার কণ্ঠ বিনা নিন্দিত এবং ওই দুটি চরণ কমলের নৃত্য উর্বশী তিলোত্তমার গর্ব খর্ব করুক। আমি দূর হইতে তোমার জয়গান করিয়া ধন্য হই। পিয়ারি কহিল, এ সকল কথার অর্থ? বলিলাম, অর্থম অনর্থম সে যাক, আমি এই একটা ট্রেনে বিদায় হলুম। সম্প্রতি প্রয়াগ, পরে বাঙালির পরম তীর্থ চাকরিস্থান অর্থাৎ বর্মা। যদি সময় এবং সুযোগ হয় তো দেখা করে যাব। আমি কোথায় গিয়েছিলুম তাও শোনা তুমি আবশ্যক মনে করো না? কিছু না, কিছু না। এই ছুতো পেয়ে কি তুমি একেবারে চলে যাচ্ছ? বলিলাম, পাপ মুখে এখনো বলিতে পারি নে, এই গোলক ধাঁধা যদি পার হতে পারি তবেই। পিয়ারি কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া বলিল, তুমি কি আমার উপর যা ইচ্ছা তাই অত্যাচার করতে পারো? কহিলাম, যা ইচ্ছে? একেবারেই না। বরঞ্চ জ্ঞানে অজ্ঞানে অত্যাচার যদি বিন্দুমাত্র কখনো করে থাকি, তার জন্য ক্ষমা ভিক্ষা চাচ্ছি। তার মানে আজ রাত্রেই তুমি চলে যাবে? হ্যাঁ। আমাকে বিনা অপরাধের শাস্তি দেবার অধিকার তোমার আছে? না, তিলমাত্র নেই। আমার যাওয়াকেই যদি শাস্তি দেওয়া মনে করো, তাহলে অধিকার নিশ্চয়ই আছে। পিয়ারি হঠাৎ জবাব দিল না। আমার মুখের প্রতি কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া কহিল, আমি কোথায় গিয়েছিলুম শুনবে না? না, আমার মত নিয়ে যাওনি যে ফিরে এসে তার কাহিনী শোনাবে। তাছাড়া আমার সে সময়ও নেই, প্রবৃত্তিও নেই। পিয়ারি আহত ফণিনীর ন্যায় সহসা গর্জিয়া উঠিয়া বলিল, আমারও শোনাবার প্রবৃত্তি নেই। আমিও কারো কেনা বাদী নই, কোথায় যাব না যাব তারও অনুমতি নিতে হবে। যাবে যাও। বলিয়া রূপ ও অলঙ্কারের একটা তরঙ্গ তুলিয়া দিয়া দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। গাড়ি ডাকিতে গিয়াছিল। ঘণ্টাখানিক পরে সদর দরজায় একখানা গাড়ি থামিবার আওয়াজ পাইয়া ব্যাগটা হাতে লইতে যাইতেছি, পিয়ারি আসিয়া পিছনে দাঁড়াইল। কহিল, এ কি তুমি ছেলে খেলা মনে করো? আমাকে একলা ফেলে রেখে চলে যাবে? চাকর বাকরেরাই বা কি ভাববে? তুমি কি এদের কাছে আমার মুখ রাখবে না? ফিরিয়া দাঁড়াইয়া কহিলাম, তোমার চাকরদের সঙ্গে তুমি বোঝাপড়া করো, আমার সঙ্গে তার সম্বন্ধ নাই। তা না হয় হলো, কিন্তু ফিরে বঙ্কুকেই বা আমি কি জবাব দেব? এই জবাব দেবে যে তিনি পশ্চিমে বেড়াতে গেছেন। এ কি কখনো বিশ্বাস করে? যাতে বিশ্বাস করে সেরকম কিছু একটা বানিয়ে বলো। পিয়ারি ক্ষণকাল মৌন থাকিয়ে বলিল, যদি অন্যায় একটা করে থাকি, তার কি মাপ নেই? তুমি ক্ষমা না করলে আমাকে আর কে করবে? বলিলাম, পিয়ারি, এগুলো যে দাসীবাদীদের মতো কথা হচ্ছে, তোমার মুখে তো মানাচ্ছে না। এই বিদ্রূপের কোনো উত্তর পিয়ারি সহসা দিতে পারিল না। আরক্ত মুখে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। সে যে প্রাণপণে আপনাকে সামলাইবার চেষ্টা করিতেছে, তাহা স্পষ্ট বুঝিতে পারিলাম। বাহির হইতে গাড়োয়ান উচ্চস্বরে বিলম্বের কারণ জিজ্ঞাসা করিল। আমি নিঃশব্দে ব্যাগটা হাতে তুলিয়া লইতেই এবার পিয়ারি ধপ করিয়া আমার পায়ের কাছে বসিয়া পড়িয়া রুদ্ধকণ্ঠে বলিয়া উঠিল, আমি যে সত্যিকার অপরাধ কখনো করতেই পারিনি, তা জেনেও যদি শাস্তি দিতে চাও নিজে হাতে দাও, কিন্তু এই একবারই লোকের কাছে আমার মাথা হেট করে দিও না। আজ এমন করে তুমি চলে গেলে আমি কারো কাছে আর মুখ তুলে দাঁড়াতে পারবো না। হাতের ব্যাগটা রাখিয়া দিয়া একটা চৌকিতে বসিয়া পড়িয়া কহিলাম, আচ্ছা, তোমার আমার একটা শেষ বোঝাপড়া হয়ে যাক আজ। তোমার আজকের আচরণ আমি মাপ করলুম, কিন্তু অনেক ভেবে দেখেছি দুজনের দেখা সাক্ষাৎ হওয়া আর চলবে না। পিয়ারি তাহার একান্ত উৎকণ্ঠিত মুখ আমার মুখের প্রতি তুলিয়া সভয়ে প্রশ্ন করিল, কেন? কহিলাম, অপ্রিয় সত্য সহ্য করতে পারবে? পিয়ারি ঘাড় নাড়িয়া অস্ফুটে বলিল, পারব, কিন্তু ব্যথা একজন সহিতে স্বীকার করিলেই কিছু ব্যথা দেওয়ার কাজটা সহজ হইয়া ওঠে না। আমাকে অনেকক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া ভাবিতে হইল, কিন্তু আজ যে কোনো মতেই আমি সংকল্প ত্যাগ করিব না, তাহা স্থির করিয়া রাখিয়াছিলাম। তাই অবশেষে ধীরে ধীরে বলিলাম,
লক্ষ্মী, তোমার আজকের ব্যবহার ক্ষমা করা যত কঠিনই হোক আমি করলুম, কিন্তু নিজে তুমি এই লোভ কিছুতেই ত্যাগ করতে পারবে না। তোমার অনেক টাকা, অনেক রূপ, গুণ, অনেকের ওপর তোমার অসীম প্রভুত্ব। সংসারে এর চেয়ে বড় লোভের আর কিছু নেই। তুমি আমাকে ভালোবাসতে পারো, শ্রদ্ধা করতে পারো, আমার জন্য অনেক দুঃখ সইতেও পারো, কিন্তু এই মোহ কিছুতেই কাটিয়ে উঠতে পারবে না। রাজলক্ষ্মী মৃদু কণ্ঠে কহিল, অর্থাৎ এইরকম কাজ আমি মাঝে মাঝে করবই? প্রত্যুত্তরে আমি শুধু মৌন হইয়া রহিলাম। সে নিজেও কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিল, তারপরে? কহিলাম, তারপর একদিন খেলাঘরের মতো সমস্ত ভেঙে পড়বে। সেই দিনের সেই হীনতা থেকে আজ তুমি আমাকে চিরদিনের মতো রেহাই দাও, তোমার কাছে এই আমার প্রার্থনা। পিয়ারি বহুক্ষণ নতমুখে নিঃশব্দে বসিয়া রহিল। তারপরে যখন মুখ তুলিল, দেখিলাম তাহার দু চোখ বহিয়া জল পড়িতেছে। আঁচলে মুছিয়া ফেলিয়া জিজ্ঞাসা করিল, তোমাকে কি কখনো কোনো ছোট কাজে আমি প্রবৃত্তি দিয়েছি? এই বিগলিত অশ্রুধারা আমার সংযমের ভিত্তিতে গিয়ে আঘাত করিল, কিন্তু বাহিরে তাহার কিছুই প্রকাশ পাইতে দিলাম না। শান্ত ও দৃঢ়তার সহিত বলিলাম, না, কোনোদিন নয়। তুমি নিজে ছোট নও, ছোট কাজ তুমি নিজেও কখনো করতে পারো না, অপরকেও করতে দিতে পারো না। একটু থামিয়া কহিলাম, কিন্তু লোকে তো মনসা পণ্ডিতের পাঠশালার সেই রাজলক্ষ্মীটিকে চিনবে না, তারা চিনবে শুধু পাটনার প্রসিদ্ধ পিয়ারি বাইজিকে। তখন সংসারের চোখে যে কত ছোট হয়ে যাব সে কি তুমি দেখতে পাচ্ছ না? সে তুমি কেমন করে বাধা দেবে বলো তো? রাজলক্ষ্মী একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, কিন্তু তাকে তো সত্যিকারের ছোট হওয়া বলে না। বলিলাম, ভগবানের চক্ষে না হতে পারে, কিন্তু সংসারের চক্ষু তো উপেক্ষা করার বস্তু নয় লক্ষ্মী। রাজলক্ষ্মী বলিল, কিন্তু তার চক্ষুকেই তো সকলের আগে মানা উচিত। কহিলাম, এক হিসেবে সে কথা সত্যি, কিন্তু তার চক্ষু তো সর্বদা দেখা যায় না। যে দৃষ্টি সংসারের 10 জনের ভেতর দিয়া প্রকাশ পায়, সেও তো তারই চোখের দৃষ্টি রাজলক্ষ্মী, তাকেও তো অস্বীকার করা অন্যায়। সেই ভয়ে আমাকে তুমি জন্মের মতো ত্যাগ করে চলে যাবে? কহিলাম, আবার দেখা হবে। তুমি যেখানেই থাকো না কেন, বর্মা যাবার পূর্বে আমি আরেকবার দেখা করে যাব। রাজলক্ষ্মী প্রবল বেগে মাথা নাড়িয়া অশ্রু বিকৃত কণ্ঠে বলিয়া উঠিল, যাবে যাও, কিন্তু আমাকে আর যাই ভাবো না কেন, আমার চেয়ে আপনার লোক তোমার আর কেউ নেই। সেই আমাকেই ত্যাগ করে যাওয়া 10-এর চক্ষে ধর্ম, এই কথা আমি কখনো মানব না। বলিয়া দ্রুত বেগে ঘর ছাড়িয়া চলিয়া গেল। ঘড়ি খুলিয়া দেখিলাম এখনো সময় আছে, এখনো হয়তো একটা ট্রেন ধরিতে পারি। নিঃশব্দে ব্যাগটা তুলিয়া লইয়া ধীরে ধীরে নামিয়া গিয়া গাড়িতে গিয়া বসিলাম। বকশিসের লোভে গাড়ি প্রাণপণে ছুটিয়া স্টেশনে পৌঁছিয়া দিল, কিন্তু সেই মুহূর্তেই পশ্চিমের ট্রেন প্ল্যাটফর্ম ছাড়িয়া বাহির হইয়া গেল। খবর লইয়া জানিলাম 8 ঘণ্টা পরেই একটা ট্রেন কলিকাতা অভিমুখে রওনা হইবে। ভাবিলাম, সেই ভালো, গ্রামের মুখ বহুদিন দেখি নাই, সেই জঙ্গলের মধ্যে গিয়াই বাকি দিন কয়টা কাটাইয়া দিব। সুতরাং পশ্চিমের পরিবর্তে পূবের টিকিট কিনিয়াই 8 ঘণ্টা পরে এক বিপরীতগামী বাষ্পীয় শকটে উঠিয়া কাশী পরিত্যাগ করিয়া গেলাম। বহুকাল পরে আবার একদিন অপরাহ্নবেলায় গ্রামে আসিয়া প্রবেশ করিলাম। আমার বাড়িটা তখন আমাদের আত্মীয় ও তাহাদের আত্মীয়ায় পরিপূর্ণ। সমস্ত ঘরদুয়ার জুড়িয়া তাহারা আরামে সংসার পাতিয়া বসিয়াছেন, ছুঁচটি রাখিবার স্থান নাই। আমার আকস্মিক আগমনে ও বাস করিবার সংকল্প শুনিয়া তাহারা আনন্দে মুখ কালি করিয়া বলিতে লাগিলেন, আহা, এ তো সুখের কথা, আহ্লাদের কথা, এইবার একটা বিয়ে থা করে সংসারী হস শ্রীকান্ত, আমরা দেখে চক্ষু জুড়োই। বলিলাম, সেই জন্যই তো এসেছি। এখন আপাতত আমার মায়ের ঘরটা ছেড়ে দাও, আমি হাত পা ছড়িয়ে একটু শুই। আমার বাবার এক মাতুল কন্যা তথায় স্বামীপুত্র লইয়া কিছুদিন হইতে বাস করিতেছিলেন, তিনি আসিয়া বলিলেন, তাই তো। আমি বলিলাম, আচ্ছা আচ্ছা, আমি বাহিরের ঘরে না হয় থাকব। ঘরে ঢুকিয়া দেখি এক কোণে চুন এবং এক কোণে সুরকি গাদা করা আছে। তাহারও মালিক বলিলেন, তাই তো, এগুলো দেখে শুনে কোথাও এখন সরাতে হবে দেখছি। এই ঘরটা তো ছোট নয়, ততক্ষণ না হয় এই ধারে একটা তক্তপোষ পেতে, কি বলিস শ্রীকান্ত? বলিলাম, আচ্ছা, রাত্রির মতো না হয় তাই হোক। বস্তুত এমনই শ্রান্ত হইয়া পড়িয়াছিলাম যে যেখানে হোক একটু শুইতে পাইলেই যেন বাঁচি, এমনই মনে হইতেছিল। বর্মায় সেই অসুখ হইতে শরীর আমার কোনোদিনই সম্পূর্ণ সুস্থ ও সবল হইতে পারে নাই। ভিতরে ভিতরে একটা গ্লানি প্রায়ই অনুভব করিতাম।
তাই সন্ধ্যার পর হইতে মাথাটা টিপ টিপ করিতে লাগিল। তখন বিশেষ আশ্চর্য হইলাম না। রাঙা দিদি আসিয়া বলিলেন, ওটা গরম, ভাত খেয়ে ঘুমলেই সেরে যাবে। তথাস্তু, তাই হইল। গুরুজনের আজ্ঞা শিরোধার্য করিয়া গরম কাটাইতে অন্ন আহার করিয়া শয্যা গ্রহণ করিলাম। সকালে ঘুম ভাঙিল বেশ একটু জ্বর লইয়া। রাঙা দিদি আসিয়া গায়ে হাত দিয়ে কহিলেন, কিছুই না, ওটা ম্যালোয়ারি, ওতে ভাত খাওয়া চলে। কিন্তু আজ আর সায় দিতে পারিলাম না। বলিলাম, না রাঙাদি, আমি এখনো তোমাদের ম্যালোয়ারি রাজার প্রজা নই। তার দোহাই পেড়ে অত্যাচার হয়তো আমার সইবে না। আজ আমার একাদশী। সমস্ত দিন রাত্রি গেল, পরদিন গেল, তাহার পরের দিনও কাটিয়া গেল, কিন্তু জ্বর ছাড়িল না, বরঞ্চ উত্তরোত্তর বাড়িয়াই চলিতেছে দেখিয়া মনে মনে উদ্বিগ্ন হইয়া উঠিলাম। গোবিন্দ ডাক্তার এবেলা ওবেলা আসিতে লাগিলেন। নাড়ি টিপিয়া, জীব দেখিয়া, পেট ঠুকিয়া ভালো ভালো মুখরোচক সুস্বাদু ঔষধ যোগাইয়া মাত্র কেনা দামটুকু গ্রহণ করিতে লাগিলেন। কিন্তু দিনের পর দিন করিয়া সপ্তাহ গড়াইয়া গেল। বাবার মাতুল আমার ঠাকুরদাদা আসিয়া বলিলেন, তাই তো ভায়া, আমি বলি কি, সেখানে খবর দেয়া যাক, তোমার পিসিমা আসুক। জ্বরটা কেমন যেন। কথাটা সম্পূর্ণ না করিলেও বুঝিলাম ঠাকুরদাদা একটু মুশকিলে পড়িয়াছেন। এমনিভাবে আরও 4-5 দিন কাটিয়া গেল, কিন্তু জ্বরের কিছুই হইল না। সেদিন সকালে গোবিন্দ ডাক্তার আসিয়া যথারীতি ঔষধ দিয়া 3 দিনের বাকি কেনা দামটুকু প্রার্থনা করিলেন। শয্যা হইতে কোনো মতে হাত বাড়াইয়া ব্যাগ খুলিলাম, মানি ব্যাগ নাই। শঙ্কায় পরিপূর্ণ হইয়া উঠিয়া বসিলাম। ব্যাগ উপুড় করিয়া ফেলিয়া তন্ন তন্ন করিয়া সমস্ত অনুসন্ধান করিলাম, কিন্তু যাহা নাই তাহা পাওয়া গেল না। গোবিন্দ ডাক্তার ব্যাপারটা অনুমান করিয়া ব্যস্ত হইয়া বারবার প্রশ্ন করিতে লাগিলেন, কিছু গিয়াছে কিনা। বলিলাম, আগে না, যায়নি কিছুই। কিন্তু তার ঔষধের মূল্য যখন দিতে পারিলাম না, তখন তিনি সমস্তই বুঝিয়া লইলেন। স্তম্ভিতের ন্যায় কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন, ছিল কত? যৎসামান্যই। চাবিটা একটু সাবধানে রাখতে হয় বাবাজি। যাক, তুমি আমার পর নও, দামের জন্য ভেবো না। ভালো হও, তারপর যখন সুবিধা হবে পাঠিয়ে দিও, চিকিৎসার ত্রুটি হবে না। এই বলিয়া ডাক্তারবাবু পর হইয়াও পরমাত্মীয়ের অধিক সান্ত্বনা দিয়া প্রস্থান করিলেন। বলিলাম, এই কথা যেন কেউ না শোনে। ডাক্তারবাবু বলিলেন, আচ্ছা আচ্ছা, সে বোঝা যাবে। পাড়াগায়ে বিশ্বাসের উপর টাকা ধার দেওয়া প্রথা নাই। টাকা কেন, শুধু হাতে একটা সিকি ধার চাহিলেও সবাই বুঝিবে লোকটা নিছক তামাশা করিতেছে। কারণ সংসারে এমন নির্বোধ কেহ আছে শুধু হাতে ধার চায়, এ কথা পাড়াগাঁয়ের লোক ভাবিতেই পারে না। সুতরাং আমি সে চেষ্টাও করিলাম না। প্রথম হইতেই স্থির করিয়াছিলাম এ কথা রাজলক্ষ্মীকে জানাইব না। একটু সুস্থ হইলে যাহা হয় করিব। সম্ভবত অভয়াকে লিখিয়া টাকা আনাইব, মনের মধ্যে এই সংকল্প ছিল। কিন্তু সে সময় মিলিল না। সহসা যত্নের সুর তারা হইতে উদারায় নামিয়া পড়িতেই বুঝিলাম, যেমন করিয়াই হোক আমার বিপদটা বাটির ভিতরে আর অবিদিত নাই। অবস্থাটা সংক্ষেপে জানাইয়া রাজলক্ষ্মীকে একখানা চিঠি লিখিলাম বটে, কিন্তু নিজেকে এত হীন, এত অপমানিত মনে হইতে লাগিল যে কোনো মতেই পাঠাইতে পারিলাম না, ছিঁড়িয়া ফেলিয়া দিলাম। পরদিন এমনি কাটিল, কিন্তু তাহার পরে আর কিছুতেই কাটিতে চাহিল না। সেদিন কোনো দিকে চাহিয়া আর কোনো পথ দেখিতে না পাইয়া অবশেষে এক প্রকার মরিয়া হইয়াই কিছু টাকার জন্য রাজলক্ষ্মীকে সমস্ত অবস্থা জানাইয়া খান 2 পত্র লিখিয়া পাটনা ও কলিকাতার ঠিকানায় পাঠাইয়া দিলাম। সে যে টাকা পাঠাইবেই তাহাতে কিছুমাত্র সন্দেহ ছিল না। তথাপি সেদিন সকাল হইতেই কেমন যেন উৎকণ্ঠিত সংশয়ে ডাকপিয়নের অপেক্ষায় সম্মুখের খোলা জানালা দিয়া পথের উপর দৃষ্টি পাতিয়া উন্মুখ হইয়া রহিলাম। সময় বহিয়া গেল। আজ আর তাহার আশা নাই মনে করিয়া পাশ ফিরিয়া শুইবার উপক্রম করিতেছি। এমনই সময়ে দূরে একখানা গাড়ির শব্দে চকিত হইয়া বালিশে ভর দিয়া উঠিয়া বসিলাম। গাড়ি আসিয়া ঠিক সম্মুখেই থামিল। দেখি কোচমানের পাশে বসিয়া রতন। সে নিচে নামিয়া গাড়ির দরজা খুলিয়া দিতেই যাহা চোখে পড়িল তাহা সত্য বলিয়া প্রত্যয় করা কঠিন। প্রকাশ্য দিনের বেলায় এই গ্রামের পথের উপর রাজলক্ষ্মী আসিয়া দাঁড়াইতে পারে তাহা চিন্তার অতীত। রতন কহিল, ওই যে বাবু। রাজলক্ষ্মী শুধু একবার আমার দিকে চাহিয়া দেখিল মাত্র। গাড়োয়ান কহিল, মা, দেরি হবে তো, ঘোড়া খুলে দিই। একটু দাঁড়াও বলিয়া সে অবিচলিত ধীর পদক্ষেপেই আমার ঘরে আসিয়া প্রবেশ করিল।
প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া হাত দিয়া আমার কপালের বুকের উত্তাপ অনুভব করিয়া বলিল, এখন তো আর জ্বর নাই, ও বেলায় 7টার গাড়িতে যাওয়া চলবে কি? ঘোড়া খুলে দিতে বলবো? আমি অভিভূতের ন্যায় তাহার মুখের পানে চাহিয়াই ছিলাম। কহিলাম, এই 2 দিন জ্বরটা বন্ধ হয়েছে, কিন্তু আমাকে কি আজই নিয়ে যেতে চাও? রাজলক্ষ্মী বলিল, না হয় আজ থাক, রাত্রিরে আর গিয়ে কাজ নেই, হিম লাগতে পারে, কাল সকালেই যাবে। এতক্ষণে যেন আমার চৈতন্য ফিরিয়া আসিল। বলিলাম, এই গ্রামে, এই পাড়ার মধ্যে তুমি ঢুকলে কোন সাহসে? তুমি কি মনে করো তোমাকে কেউ চিনতে পারিবে না? রাজলক্ষ্মী সহজেই কহিল, বেশ যা হোক, এইখানেই মানুষ হলাম, আর এইখানে আমাকে চিনতে পারবে না? যে দেখবে সেই তো চিনবে। তবে কি করব বলো, আমার কপাল, নইলে তুমি এসে এখানে অসুখে পড়বে কেন? এলে কেন? টাকা চেয়েছিলাম, টাকা পাঠিয়ে দিলেই তো হতো। তা কি কখনো হয়? এত অসুখ শুনে শুধু টাকা পাঠিয়ে স্থির থাকতে পারি? বলিলাম, তুমি না হয় স্থির হলে, কিন্তু আমাকে যে ভয়ানক অস্থির করে তুললে। এখনই সবাই এসে পড়বে, তখন তুমি বা মুখ দেখাবে কি করে, আর আমি বা জবাব দিব কি? রাজলক্ষ্মী প্রত্যুত্তরে শুধু আরেকবার ললাট স্পর্শ করিয়া কহিল, জবাব আর কি দেবে, আমার অদৃষ্ট। তাহার উপেক্ষা এবং ঔদাসীন্যে নিতান্ত অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিলাম, অদৃষ্টই বটে, কিন্তু লজ্জাসরবের মাথাকে একেবারে খেয়ে বসে আছো? এখানে মুখ দেখাতেও তোমার বাধল না? রাজলক্ষ্মী তেমনি উদাস কণ্ঠে উত্তর দিল, লজ্জাসরম আমার যা কিছু, এখন সব তুমি। ইহার পরে আর বলিবই বা কি, শুনিবই বা কি? চোখ বুজিয়া চুপ করিয়া পড়িয়া রহিলাম। খানিক পরে জিজ্ঞাসা করিলাম, বঙ্কুর বিয়ে নির্বিঘ্নে হয়ে গেছে? রাজলক্ষ্মী কহিল, হ্যাঁ। এখন কোথা থেকে আসছো? কলকাতা থেকে? না, পাটনা থেকে। সেখানেই তোমার চিঠি পেয়েছি। আমাকে নিয়ে কোথায় যাবে, পাটনায়? রাজলক্ষ্মী একটু ভাবিয়া কহিল, একবার সেখানে তো তোমাকে যেতেই হবে। আগে কলকাতায় যাই চলো, সেখানে দেখেই শুনে ভালো করে, তারপর। প্রশ্ন করিলাম, কিন্তু তারপরেই বা আমাকে পাটনায় যেতে হবে কেন শুনি? রাজলক্ষ্মী কহিল, দানপত্র তো সেখানেই রেজিস্ট্রি করতে হবে। লেখাপড়া একরকম করে রেখে এসেছি বটে, কিন্তু তোমার হুকুম ছাড়া তো হতে পারবে না। অত্যন্ত আশ্চর্য হইয়াও জিজ্ঞাসা করিলাম, কিসের দানপত্র? কাকে কি দিলে? রাজলক্ষ্মী কহিল, বাড়ি দুটো তো বঙ্কুকেই দিয়েছি, শুধু কাশীর বাড়িটা গুরুদেবকে দেব ভেবেছি। আর কোম্পানির কাগজ গয়না টয়নাগুলো তো আমার বুদ্ধি বিবেচনা মতো একরকম ভাগ করে এসেছি। এখন শুধু তুমি বললেই। বিস্ময়ের আর অবধি রহিল না। কহিলাম, তাহলে তোমার নিজের রইল কি? বঙ্কু যদি তোমার ভার না নেয়? এখন তার নিজের সংসার হলো, যদি সে শেষে তোমাকেই খেতে না দেয়? আমি কি তাই চাইছি নাকি? নিজের সমস্ত দান করে অবশেষে তারই হাত তোলা খেয়ে থাকব? তুমি তো বেশ। অধৈর্য আর সংবরণ করিতে না পারিয়া উঠিয়া বসিয়া ক্রুদ্ধস্বরে বলিয়া উঠিলাম, হরিশ্চন্দ্রের মতো এই দুর্বুদ্ধি তোমাকে দিলে কে? খাবে কি? বুড়ো বয়সে কার গলগ্রহ হতে যাবে? রাজলক্ষ্মী কহিল, তোমাকে রাগ করতে হবে না, তুমি শোও। আমাকে এই বুদ্ধি যে দিয়েছে সেই আমাকে খেতে দেবে। আমি হাজার বুড়ো হলেও সে কখন আমাকে গলগ্রহ ভাববে না। তুমি মিথ্যে মাথা গরম করো না, স্থির হয়ে শোও। স্থির হইয়াই শুইয়া পড়িলাম। সম্মুখের খোলা জানালা দিয়া অস্তন্মুখ সূর্য কররঞ্জিত বিচিত্র আকাশ চোখে পড়িল। স্বপ্নাবিষ্টের মতো নির্নিমেষ দৃষ্টিতে সেই দিকে চাহিয়া মনে হইতে লাগিল, এমনই অপরূপ শোভায় সৌন্দর্যে যেন বিশ্বভুবন ভাসিয়া যাইতেছে। ত্রিসংসারের মধ্যে রোগ শোক অভাব অভিযোগ হিংসার দেশ কোথাও যেন আর কিছু নাই। এই নির্বাক নিস্তব্ধতায় মগ্ন হইয়া যে উভয়ের কতক্ষণ কাটিয়াছিল বোধ করি কেহই হিসাব করি নাই। সহসা দ্বারের বাহিরে মানুষের গলা শুনিয়া দুজনেই চমকিয়া উঠিলাম, এবং রাজলক্ষ্মী শয্যা ছাড়িয়া উঠিবার পূর্বেই ডাক্তারবাবু প্রসন্ন ঠাকুরদাকে সঙ্গে লইয়া প্রবেশ করিলেন। কিন্তু সহসা তাহার প্রতি দৃষ্টি পড়িতেই থমকিয়া দাঁড়াইলেন। ঠাকুরদা যখন দিবানিদ্রা দিতেছিলেন তখন খবরটা তাহার কানে গিয়াছিল বটে, কে একজন বন্ধু কলিকাতা হইতে গাড়ি করিয়া আমার কাছে আসিয়াছে, কিন্তু সে যে স্ত্রীলোক হইতে পারে তাহা বোধ করি কাহারও কল্পনায়ও আসে নাই। সেই জন্যই বোধ হয় এখন পর্যন্ত বাড়ির মেয়েরা কেহ আসে নাই। ঠাকুরদা অত্যন্ত বিচক্ষণ লোক। তিনি একদৃষ্টে রাজলক্ষ্মীর আনত মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন, মেয়েটি কে রে শ্রীকান্ত? যেন চিনি চিনি মনে হচ্ছে। ডাক্তারবাবু প্রায় সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন, আমারও যেন মনে হচ্ছে একে কোথায় দেখেছি। আমি আর চোখে চাহিয়া দেখিলাম রাজলক্ষ্মীর সমস্ত মুখ
যেন মরার মতো ফ্যাকাশে হইয়া গেছে। সেই নিমেষেই কে যেন আমার বুকের মধ্যে বলিয়া উঠিল, শ্রীকান্ত, এই সর্বত্যাগী মেয়েটি শুধু তোমার জন্যই এই দুঃখ স্বেচ্ছায় মাথায় তুলিয়া লইয়াছে। একবার আমার সর্বদেহ কণ্টকিত হইয়া উঠিল। মনে মনে বলিলাম, আমার সত্যে কাজ নাই, আজ আমি মিথ্যাকেই মাথায় তুলিয়া লইব। এবং পরক্ষণেই তাহার হাতের উপর একটি চাপ দিয়া কহিলাম, তুমি স্বামীর সেবা করতে এসেছ, তোমার লজ্জা কি রাজলক্ষ্মী? ঠাকুরদা, ডাক্তারবাবু এদের প্রণাম করো। পলকের জন্য দুজনের চোখাচোখি হইল। তাহার পরে সে উঠিয়া গিয়া ভূমিষ্ঠ হইয়া উভয়কে প্রণাম করিল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শ্রীকান্ত। আজ ৭ম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল শ্রীকান্ত দ্বিতীয় খণ্ড। আরও 2টি খণ্ড বাকি থাকলো। সামনের কোনো সময় ওই 2টি খণ্ড আপনাদেরকে আবার পড়ে শোনানোর আশা রাখি। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।